মাথায় আমার দুইটা জিনিস অলওয়েজ কাজ করতো, যেটা কোনো কারণে যদি না চলে তখন হিরোদের উপর দিয়ে যেত না, পুরোটাই আমার উপর দিয়ে যেত। কারণ এমনও ছিল আমার পরে আমাকে যেমন আমার প্রডিউসার বলেছিল যে তাকে অনেকজন বলছে, ও আচ্ছা মিমকে নিছেন, ওর তো ছবি কেমন হতো উনি কিনা ভাই জানি না, বাট আমি এতটুকু জানি যে সুন্দর মতো চলার জন্য গড আমাকে মোটামুটি সব কিছুই দিয়েছে। একটা যদি বলি বাড়ি গাড়ি, স্বচ্ছভাবে চলার জন্য যতটুকু থাকা দরকার টাকা পয়সা অতটুকু হয়েছে। তো ওইটা নিয়ে আমি বলতে পারবো না, কিন্তু জায়গা ধরে রাখা অনেক কষ্ট, এতটুকু খালি জানি। কারণ প্রতিনিয়ত এটার সাথে যুদ্ধ করতে হয় এই হিসেবে যে আমাকে একটা ভালো কাজ করতে হবে, আমার একটা ভালো কাজ করতে হবে। তো স্টার হওয়ার থেকে আমার বেশি মনে হয় জায়গা ধরে রাখা অনেক বেশি কষ্ট। নাম্বার 1, 2 এটা আমি বলতে পারবো না, কিন্তু জায়গা ধরে রাখা অনেক কষ্ট, এতটুকু খালি জানি। কারণ প্রতিনিয়ত এটার সাথে যুদ্ধ করতে হয় এই হিসেবে যে আমাকে একটা ভালো কাজ করতে হবে, আমার একটা ভালো কাজ করতে হবে। তো স্টার হওয়ার থেকে আমার বেশি মনে হয় জায়গা ধরে রাখা অনেক বেশি কষ্ট। জিনিসটা হতো কি, ধরো আমার প্রাণের প্রিয়ও কিন্তু হিট ছবি ছিল, কারণ ওটা গানও অনেক সুপারহিট ছিল। হিট মানে আমরা যেটাকে বুঝি যে ব্যবসায়িক সাফল্য, সেটা হয়েছে। তারপর আমি যদি বলি জিতের সাথে যে ছবিটা করেছেন সুলতান, ওটাও হয়েছে। মানে ঝুলিতে যদি বলি টানা 2-3টা এরকম সুপারহিট ছবি ছিল, কিন্তু ইস্যুটা ছিল এরকম যে ওখানে যেহেতু স্টার কাস্ট ছিল লাইক হিরো, সো আমাদের হিরো বেইজ একটা বিষয়ের কারণে হয়তো ওই জায়গাটা ওইভাবে আসে নাই কখনো। ওইটা হলেও হয়তো কখনো কেউ স্বীকার করে নাই, কারণ আমার কাজের স্কোপটাও অথবা আমার অ্যাক্টিংয়ের জায়গাটাও অতটা স্ট্রং ছিল না। ধনী কিনা ভাই জানি না, বাট আমি এতটুকু জানি যে সুন্দর মতো চলার জন্য গড আমাকে মোটামুটি সব কিছুই দিয়েছে। একটা যদি বলি বাড়ি গাড়ি, স্বচ্ছভাবে চলার জন্য যতটুকু থাকা দরকার টাকা পয়সা অতটুকু হয়েছে। তো ওইটা নিয়ে আমি খুশি। আমার যেটা হয় যে, কারণ আমি খুবই, তুমি যেটা বললা পেশাদার, হ্যাঁ, যেমন আমাকে যদি বলে ভোর 6টায় শ্যুট শুরু করবো, আমি 6টা স্ট্যান্ড বাই থাকতে পারবো। মানে প্রত্যেকটা কাজে যেই জায়গাগুলো, তো ওই জিনিসটা আমি মেনটেন করি। ধরো এখন বললো আমাদের শ্যুট 25 দিন হবে, ওইভাবে কথা বলে আমি 25 দিন দিচ্ছি। আমি যখন দেখবো যে না সব কিছু মিলায় ঝামেলা হচ্ছে, তাদের আরও শুটিং ডেট লাগবে, আমি কিন্তু অ্যাজ এ আর্টিস্ট তখন হেল্প করব। তো এই জিনিসগুলো আমার মধ্যে আছে, এই মনগুলো আমি করি। কিন্তু ইস্যুটা হয়ে যায় অনেক সময়, যেমন ধরো যদি যার কাজ করতে যাচ্ছে তবে সেইখান থেকে যদি অতটা কমফোর্ট না পাই, অতটা হেল্প না করে, তখন হয়তো ধরো এখনো পর্যন্ত না আমি লাকি যে এখনো পর্যন্ত ভাবে হয়নি। আচ্ছা আচ্ছা, আমার বইতে আমি লিখবো, আর কে লিখবে ভাই? জাস্ট একটাই লিখেছিলাম, মানে 2টা লিখেছিলাম। প্রথমটা ছিল আমার ছোট গল্প, আর পরেরটা ছিল একটা উপন্যাস। অ্যান্ড ছোট গল্পগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন যেটা আমার ছোটোবেলার। না করেছি কারণ হচ্ছে ওই সময় আমি আসলে ফিল্ম কখনো কমার্শিয়াল ফিল্ম করিনি। মাত্র আমি মানে এসছি, আমার শুধুমাত্র আমি আমার আছে জল করেছিলাম। সো যখন ফিল্মের অফার আসছিল তখন আমি চিন্তা করছিলাম যে একটু ম্যাচুরড হই, অথবা তারপরে হয়তো কাজ করব। তো ওই মুহূর্তে আসলে আমি বুঝতে পারছিলাম না আমি করব কি করব না। তো তখন আমি চিন্তা করছি যে করব না, এমনটা না। আমি দেখো ছবি তো আমি বললামই যে বছরে আমি কয়টা করে কাজ করেছি। আমি জাস্ট করোনার আগেই তো আমরা শ্যুট করলাম হচ্ছে পরাণ, তারপরে হচ্ছে ইত্তেফাক করলাম, ইত্তেফাক তো হাফ হলো, দেন করোনার মাঝে আমরা দামালটা শ্যুট করলাম। তো কাজ তো এতটুকুই করলাম। না, আমার কাছে এরকম মনে হয় না, কারণ আমি রিস্ক নিতে খুব পছন্দ করি ভাইয়া। আমার কাছে মনে হয়েছে যে গল্প খুব ভালো, অ্যান্ড আমাদের ডিরেক্টর যে রাফি ভাই, উনি তো আসলে খুবই ভালো ডিরেক্টর, গুড মেকার। তো তার উপরে তো একটা কনফিডেন্ট ডেফিনেটলি ছিল, এবং গল্পটা আসলে আমাদের খুব ভালো ছিল। সো আমার কাছে মনে হচ্ছে যে ওকে ফাইন, সব সময় নতুন কিছু দিয়ে শুরু করতে হয়। সো আমার ওইটা দিয়ে কখনো হয়নি। বাট ওই যেটা বললাম যে মাথায় আমার দুইটা জিনিস অলওয়েজ কাজ করতো, যেটা কোনো কারণে যদি না চলে তখন হিরোদের উপর দিয়ে যেত না, পুরোটাই আমার উপর দিয়ে যেত। কারণ এমনও ছিল আমার পরে আমাকে যেমন আমার প্রডিউসার বলেছিল যে তাকে অনেকজন বলছে, ও আচ্ছা মিমকে নিছেন, ওর তো ছবি চলে না। আমাকে আমার কানে এসছে, হ্যাঁ, এবং রাফি ভাইকেও কিন্তু বলছে। তো ইস্যুটা হচ্ছে যে ধরো আমার কয়েকটা ছবি অনেক ভালো গেছে, বাট সেগুলো গেলেও না সামহাও কোথায় যেন কেউ স্বীকার করতে চাইতো না, কেউ বলতে চাইতো না। সবার ঝুলিতেই কিন্তু ভালো খারাপ দুইটাই আছে। সব ছবি যে হিট যাবে এমন কোনো কথা না, একটা যায় অথবা একটা চলে না, এরকম হয়।
তো সেখান থেকেও আমার সেম অবস্থা, কিন্তু পরাণ যে ব্লকবাস্টার হিট হবে এতটা হয়তো আমরা চিন্তা করি নাই, কিন্তু আমাদের মাথায় ছিল যে ভালো যাবে। বাট আমি অনেক লাকি, কারণ আমি আসলে সবসময় যে ক্যারেক্টার প্লে করার ইচ্ছা ছিল যে আমি এরকম একটা ছবিতে কাজ করব যেখানে আমি অ্যাক্টিং করার সুযোগটা পাবো, আমার কাছে পরাণ আসলে সেইটা। মানে অনেক বছর পর আমি যদি বলি যে হ্যাঁ আমি কোন ছবিতে কাজ করে শান্তি পেয়েছি, সেইটা আমি বলবো প্রথম ছিল আমার পছন্দের তালিকায় একটা ছবি আছে, সেটা পদ্মপাতার জল। তো পদ্মপাতার জলের পর যদি আরেকটা ছবি বলি সেটা হচ্ছে পরাণ। আমাদের দেশে যে কোনো ছবিই যদি হয় ভাই, আমার কিন্তু আশেপাশে কোনো না কোনো একটা ক্যারেক্টার থেকেই নেই। তো এখানে আসলে কোনোভাবেই যে তাকে মিন করে করা ওইরকমটা ছিল না, বাট হ্যাঁ একটা মানে আমাদের আশেপাশের কাহিনী থেকেই নেওয়া। এবং আমি সেম জিনিসটা তোমার মতো আমি রাফি ভাইকেও জিজ্ঞেস করেছিলাম, তো রাফি ভাই বলছে যে না আমাদের এরকম কোনো কাউকে উদ্দেশ্য করে অথবা কারো গল্প নিয়ে আমরা ছবি করছি না, বাট আমার চোখের সামনে আমরা আশেপাশে অনেক কাহিনী দেখি, সেখান থেকে আসলে গল্পটা। রাফি ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় আসলে পরাণ দ্বারাই। আমি ওইভাবে আগে তাকে চিনতাম না, তো পরাণের মাধ্যমেই পরিচয়। এবং আমরা যখন পরাণ ছবি শুট শেষ করি সাথে সাথেই ভাই আমার ক্যারেক্টার ছবির অফার আসলো, সেটা হচ্ছে ইত্তেফাক। সো ইত্তেফাকটা করতে করতেই ধাম করে আমরা দামালে ঢুকে গেলাম, মানে আমাদের আসলে ব্যাক টু ব্যাক হয়ে গেছে ইস্যুটা। এবং আমি পরে দেখলাম যে আমার আসলে পরপর যে কটা ছবি রাফি ভাইয়ের সাথেই আমার হয়েছে। তো এর মধ্যে আসলে হয়তো এরকম ভালো গল্প আমার কাছে আসে নাই, আমি পাইনি এবং আমার করাও হয় নাই। এবং মাঝখানে করোনাও ছিল, আমরা কিন্তু দামাল শুট করছিলাম মনে হয় করোনার মাঝখানে গিয়ে। মানে করোনা তো 2 বছর অফ ছিল, 1 বছর মিডলের দিকে গিয়ে আমরা মনে হয় আমরা এই শুটটা করেছি। আমার যে কটা ছবি মানে এখন যেগুলো যাচ্ছে সবগুলো আসলে করা, মানে এরপরে দাম হাঁকানোটা নেক্সট নতুন আচ্ছা নতুনটা নিয়ে তো ভাবে চিন্তা করি নাই। আমি কিন্তু শুরু থেকে অনেক বেশি নিই। আমার কাছে মনে হয় যে যদি আমার ক্যারেক্টার ভালো লাগে, আমি তাহলে আমার গল্প ভালো লাগে, ক্যারেক্টার এবং সাথে ডিরেক্টর, আমি যার সাথে ইচ্ছে তার সাথে কাজ করবো, ওটা সমস্যা নেই। আমার যদি ভাইয়া গল্প ভালো লাগে, আমার যদি ক্যারেক্টার পছন্দ হয়, আমি ডেফিনেটলি করবো। কারণ সত্যিটা অনেকে বলতে পারে না, যেটা আমি বলি অলওয়েজ, যে আমি সবসময় বলছি যে ফাইন তোমাকে বিয়ে করার পরে তো আমার ছবি হিট হয়েছে, তোমাকে বিয়ে করার পর তো আমার এটা হয়েছে ওইটা হয়েছে। তো ও আসলে ফান করে মজা করে এরকম, আর আমি নিজেই বলি। পরাণ তো ও খুব পছন্দ করছে এবং পরাণ দেখে বলছে যে আমার অ্যাক্টিং খুব ভালো হয়েছে। এবং জাস্ট হল থেকে বের হয়ে আমাকে হলে থাকতে আমাকে বলতেছিল যে হ্যাঁ তো তুমি এখনকার থেকে ওই সময় আরো বেশি ভালো ছিলা, একটু গুলটু ছিলা, তো ভালো লাগতো, এখন বেশি শুকায় গেছো। ওর ফার্স্ট ডায়লগটা ছিল এইটা। দুইজনের দুই রকম স্টাইল ভাইয়া। এখানে আসলে আমি একজনকে যদি বলি স্টাইল, লাইক ধরেন আমি আপনাকে বলি লাইক শাহরুখ খান আর সালমান খান, ওকে শাহরুখও স্টার, সুপারস্টার, সালমান খানও সেম ভাবে স্টার। তো আমি এই জন্যই বললাম যে সবার এক একটা স্টাইল থাকে, তাই না? তো সিয়ামের মতো জায়গায়, সিয়ামের সাথে আসলে অন্য কাউকে তুলনা করা যাবে না। আর রাজ তো রাজি, কখনোই কোনো ছবি করে না আসলে ওইভাবে কনফিডেন্ট হতে পারি না যে আমার জন্য দেখা যায় যে আমি কোনো প্রজেক্টে বেশি কনফিডেন্ট হলে সেটা উল্টাটা হয়। তো যার জন্য আমি অলওয়েজ ভয়ে না, আমি রাখি না, কারণ আমার মনে হয় রাখলে আমি কষ্ট পাই। তো যার জন্য আমি এটা নিয়ে অত বেশি স্বপ্নও দেখি নাই। আর রাফি ভাই আসলে দর্শকদের ফিলিংসটা বুঝে কমার্শিয়াল জায়গা থেকে, যে আসলে এবং সময়ের সাথে কিভাবে কি জিনিসটা করতে হবে সেটা সে জানে। আমার দিক থেকে ওইভাবে কোনো স্ট্যাটাস, কারণ আমি আসলে ওইভাবে ফেসবুকে কখনো স্ট্যাটাস দেই না, এই যার জন্য একটা দিয়েছি বলে এটা নিয়ে এত কিছু, কারণ আমি আসলেই দেই না। বাট হ্যাঁ যখন হচ্ছিল তখন আমি আমার বাসায় যেমন আমার মাকে বলতেছিলাম যে ডেফিনেটলি এখানে, কারণ আমরা এজ এ আর্টিস্ট যখন আমরা কাজ করি ভাইয়া, তখন আমরা তো জানি আমাদের জায়গা থেকে কত কি হতে পারে অথবা কি হতে না পারে। তো আমি আমার মার কাছে শেয়ার করতেছিলাম যে জিনিসটা এরকম ফাইনালি গিয়ে দেখবে এই কাহিনী হবে, এবং আসলেই সেটা হয়েছিল।